উপদেষ্টার আশ্বাসেও সড়ক ছাড়েনি জগন্নাথের শিক্ষার্থীরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ওরা লিটারালি আমাদের উপর অলরেডি অ্যাটাকের মতো আক্রমণের মতো করে বসেছে। আমাদের সবার কি অনর অবস্থান, এবং যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে না হয় ততক্ষণ আমরা এইভাবে অবস্থান করব। ছাত্রদল নেতার সাম্য হত্যায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক, দুপুর 1টা পর্যন্ত বন্ধ সব ধরনের ক্লাস পরীক্ষা, 7 সদস্যের তদন্ত কমিটি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ, ঢাকা দক্ষিণের নগর ভবনের সামনে হাজারো মানুষের অবস্থান। রংপুর বেসিকে 18টির মাঝে বন্ধ 3 কারখানা, জায়গা সংকটে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা, থমকে আছে দ্বিতীয় শিল্পনগরীর কার্যক্রম। দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে বোরো ধান, সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণের অভিযোগ, ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকের। মেক্সিকোর পুয়েবলা রাজ্যে 3 যানবাহনের সংঘর্ষে প্রাণ গেল অন্তত 21 জনের, আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। এবং কোপা ইতালিয়ায় 51 বছর পর শিরোপা ঘরে তুলল বলগ্না, মিলানের বিপক্ষে 1-0 গোলে উৎসবে মাতে ভিনসেন্টো ইতালিয়ানোর দল। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ইউজিসি এবং প্রধান উপদেষ্টা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা মাহফুজ আলম। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাতভর কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। বিস্তারিত তারেক মাহমুদ সুজনের রিপোর্টে। আবাসন বৃত্তি কার্যকর করা সহ 3 দফা দাবিতে রাতব্যাপী কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বারবার বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আর কোনো আশ্বাস শুনতে চান না তারা। এই আশ্বাস আমাদের সেই গত 16 সাল থেকেই দিয়ে আসতেছেন। আমরা এই সব কথাই আমরা মানছি না, আমরা এখানে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। আমরা সব ক্ষেত্রেই বৈষম্য শিকার হই। জাতির জন্য লজ্জাদায়ক যে একটা পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা রাস্তায় ঘুমাইতেছে। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ইউজিসি এবং প্রধান উপদেষ্টা আলোচনায় বসবেন। শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাবোটাজ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া যে কোনো ইস্যুতে যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না বলেও জানান তিনি। চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আবাসন সংকট সমাধানের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই ব্যাপারে অবগত হয়েছেন, যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, এবং অন্যান্য শিক্ষা মন্ত্রণালয়ের যেই রিলেভেন্ট মিনিস্ট্রিগুলো বলেছে তারাও অবগত আছেন। আশা করি খুব দ্রুতই তাদের সংকট দূরীভূত হবে। এর আগে শিক্ষার্থীদের সামনে কথা বলার এক পর্যায়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারে এক শিক্ষার্থী। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষকরা। উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ইতিবাচক ফলাফল আসবে বলেও আশাবাদী তারা। কে বা কারা ওনার গায়ে বোতল ছুঁড়ে মেরেছে, এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেন শিক্ষার্থী প্রতিনিধিরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি, আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। আবাসন সমস্যা নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এ নিয়ে আলোচনাতে এই মুহূর্তে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, জগন্নাথ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে আন্দোলনরতরা কি বলছেন? ডানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি আছে সেই দাবি নিয়ে কিন্তু তারা গতকালেও মাঠে নেমেছিলেন এবং গতকাল থেকে কিন্তু তারা অবস্থান করছেন সড়কে। এবং আমি এই মুহূর্তে আছি কাকরাইল মোড়ে, এবং এখানে কিন্তু এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক বা শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে 3 দফা দাবিটি রয়েছে এটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। এবং তারা কিন্তু গতকালকে, যদি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালকে কিন্তু তারা যখন লং
মার্চ করে যমুনার অভিমুখে যাচ্ছিলেন তখন কিন্তু তাদের উপরে পুলিশের লাঠি চার্জ করা হয়, টিয়ার শেল নিক্ষেপ থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং এতে কিন্তু তারা আরও বেশি ক্ষুব্ধ হয়ে যান এবং তারা যেটি জানান যে তাদের উপর তারা তো শান্তিপূর্ণভাবে আসলে তারা যে আন্দোলন করছিলেন এই আন্দোলনের মধ্যে আসলে লাঠি চার্জ তারা কোনোভাবেই মানতে পারেনি এবং এর পরবর্তীতে কেউ তারা আরও একটি দাবি এর বিপরীতে তারা আরও একটি দাবি নিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত সড়কে অবস্থান করছেন। সারা রাত কিন্তু গতকাল রাত থেকে অর্থাৎ বুধবার রাত থেকে কিন্তু তারা এখানে আছেন এবং এখন পর্যন্ত তারা কাকরাইল মোড়ে কিন্তু অবস্থান করছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এবং কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে তাদের যে দাবিগুলো আছে এগুলো তারা বলছেন যে আসলে 70% আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন আর 2025-26 অর্থ বছরের বাজেটে কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট রাখার দাবিতে কিন্তু তারা তারা শিক্ষক এবং শিক্ষার্থীরা লং মার্চ করে আসলে বাসভবনের দিকে যাওয়ার গতকালকে চেষ্টা করেছিলেন। আমরা যদি এই ব্যাপারে একটু একজনের সাথে কথা বলি যে আসলে আপনাদের যে এই যে লং মার্চ আপনারা যে অবরোধ কর্মসূচি পালন করছেন এই সম্পর্কে আপনাদেরকে আসলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছিল বা আপনাদের পরবর্তী কর্মসূচি আসলে কি? আচ্ছা, আপনারা জানেন যে আমাদের 3 দফা দাবি নিয়ে গত 27 ঘন্টা ধরে আমরা যমুনার সামনে অবস্থান নিছি। আমরা প্রথমে শান্তিপূর্ণ অবস্থান নিল, গতকালকে পুলিশ নির্বিচারে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। এই হামলার পরে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের নায়ক হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ বা সাজিস আলম কেউ কোনো ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়নি। কিন্তু রাত 11টার দিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা স্বীকার করছি এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, উপদেষ্টা মাহফুজ আলমের উপরে একটা বোতল পড়ে। এরপরে সকল উপদেষ্টা সহ জুলাই অভ্যুত্থানে হাসনাত, সার্জিস এবং নাহিদ আলমরা এই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট দেয়। কিন্তু তার আগে পর্যন্ত সারাদিন আমাদের উপরে যে হামলা হইলো এই ঘটনা নিয়ে তারা কোনো আওয়াজ তুলেনি। তো এই ঘটনাটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছি এবং আমরা জগন্নাথের শিক্ষার্থীরা আমাদের 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যমুনার সামনে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। যেমনটা বলছিলেন আসলে যে তাদের যে 3 দফা দাবি আছে এটি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে রাত থেকে তো এখানে শিক্ষার্থী যারা ছিলেন তারা তো আছেনই, পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের গাড়ি করে কিন্তু বা বাস করে কিন্তু এখন পর্যন্ত এখানে তাদের অনেক শিক্ষার্থী এবং শিক্ষকরাও কিন্তু তারা এখানে আসছেন এবং একে একে আসলে তারা যোগ দিচ্ছেন এই অবরোধে এবং তারা একই সাথে একসঙ্গে হয়ে তারা এই বিক্ষোভ মিছিল আসলে করছেন এবং তারা বলছেন যে আসলে তাদের যে দাবিগুলো আছে এটি তারা এখন পর্যন্ত চাচ্ছেন যে আসলে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই আসলে এখান থেকে তারা সরবেন না, তারা এখানে অবস্থান করবেন। এবং একটি কথা যেটি বারবারই সামনে আসছে যে গতকালকে তাদের উপর যে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি চার্জ থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বা টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, এই ব্যাপারে আসলে উপদেষ্টা যারা আছেন তারা কেন এখনো তারা সারাদিন কেন নিশ্চুপ ছিলেন এবং কেন যখন মাহফুজ আলমের উপরে যখন বোতল নিক্ষেপের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটি নিয়ে আসলে এটি নিয়ে সবাই আসলে বিক্ষুব্ধ হয়েছে, সবাই এটি নিয়ে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন এবং ফেসবুকে পোস্টও করেছেন। কিন্তু তাদের উপরে বা তাদের শিক্ষকদের উপরে আসলে যে তাদের উপর যে লাঠিচার্জ করা হচ্ছে সেটি ব্যাপারে কেন কেউ কোনো কিছু বলেনি, এটি নিয়েও কিন্তু তারা বারবারই আসলে অভিযোগ করছেন এবং তাদের এই যে দাবি এবং যে দাবিগুলো নিয়ে তারা আসলে এখন পর্যন্ত অবস্থান করছেন, এই দাবিগুলো আসলে তারা বলছেন যে না মানা পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং কাকরাইল মসজিদের সামনে থেকে মৎস্য ভবন পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করেছিলেন এবং তাদের যে দাবি আদায় রয়েছে এগুলো কিন্তু তারা আসলে এই দাবিগুলো পূরণের জন্য কিন্তু তারা এখানে আছেন এবং যতক্ষণ না পর্যন্ত দাবি আসলে পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন বলেই তারা জানিয়েছেন। তো ডানা, এই ছিল আমার কাছে কাকরাইল মোড়ের থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। কাকরাইল মোড় থেকে আন্দোলন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসের সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলছে কলম বিরতি কর্মসূচি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, স্বাভাবিক কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়ছে? ডানা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ভোমরা ল্যান্ড স্টেশন কাস্টমসের সামনে। আপনি জানেন যে গত 13 তারিখ একটি অধ্যাদেশের মাধ্যমে এনবিআরকে বিলুপ্ত করে প্রণীত যে রাজস্ব অধ্যাদেশ করা হয়েছে সেটির বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে গতকাল কলম বিরতি হয়েছে 10টা থেকে 1টা। আজকে দ্বিতীয় দিনের কলম বিরতি 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এটি
সেটি শুরু হয়েছে ইতিমধ্যে, আর একই সাথে আগামী শনিবারেও একই কলম বিরতি রয়েছে। এটার প্রেক্ষিতে দেখা গিয়েছে যে আসলে এখানে কিন্তু যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি অনেকটাই কিন্তু থমকে দাঁড়িয়েছে। তাদের কথা হচ্ছে যে বিশেষ করে কাস্টমস কর্মকর্তা বা কর্মচারী, তাদের কথা হচ্ছে যে এই অধ্যাদেশ বাংলাদেশের যে রাজস্ব আদায়ের বৃহত্তম এবং প্রধানতম প্রতিষ্ঠান এনবিআরকে আসলে প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং এনবিআর আসলে যে মেরুদণ্ডটি, সেই মেরুদণ্ডটি আসলে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে। এই যে কর ক্যাডারদের যে কাজ, সেই কাজটি আসলে অন্য কারো দিকে হাত দিয়ে সেটি সক্ষমতা হারাবে এবং একই সাথে সেই কাজটি হবে বলে মনে করছে না এখানকার এই যে রাজস্ব এবং কর কর্মকর্তারা। আর ইতিমধ্যে আসলে এই যে এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ভোমরা স্থলবন্দর, সেই ভোমরা স্থলবন্দরের ল্যান্ড কাস্টমস স্টেশনে যে কলম বিরতি, এই কলম বিরতির প্রভাব কিন্তু প্রকারান্তরে ভোমরা স্থলবন্দরেই পড়বে এবং আসলেই অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি কার্যক্রম, আমদানি রপ্তানি কার্যক্রম। কারণ এই কর্মকর্তাদের কলমের কাজেই তো আসলে আমদানি রপ্তানির কাজগুলো সম্প্রসারণ হবে। এখানে উপস্থিত আছে কাস্টমসের অন্যান্য কর্মকর্তারা। আমি দেখানোর চেষ্টা করছি, তারা আসলে আজকে বিকাল 3টা পর্যন্ত আসলে তারা কলমে হাত দেবেন না। তারা আসলে তাদের এই যে বিরতি, সেই বিরতির মধ্যেই থাকবেন এবং এই বিরতি কিন্তু চলছে শুধু ভোমরা বন্দর নয়, ভোমরা ল্যান্ড স্টেশনেই নয়, এটি সমগ্রই এনবিআর ভুক্ত যে কাস্টমসের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে সবগুলোতেই এই কলম বিরতি কিন্তু চলছে। তারা এই কলম বিরতি চালিয়ে যাচ্ছেন, বিকাল 3টা পর্যন্ত চলবে এবং তাদের আর অন্যান্য কর্মসূচি যদি থাকে এবং অন্যান্য যদি কথা থাকে আমি আপনার মাধ্যমে আবারও জানাতে পারবো বলে আশা রাখছি। এই ছিল সর্বশেষ কলম বিরতির যে কর্মসূচি, তার ভোমরা থেকে এই ছিল। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। রংপুর বেসিক শিল্প নগরীতে 18টি শিল্প কারখানার মধ্যে ঋণ জটিলতায় বন্ধ রয়েছে 3টি কারখানা। জায়গা সংকটে নতুন করে প্লট বরাদ্দের কোনো সুযোগ না থাকায় ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা গড়তে পারছেন না শিল্প কারখানা। এই অবস্থায় গেল 20 বছর ধরে অসংখ্যবার মন্ত্রণালয়ের চিঠি চালাচালি হলেও দ্বিতীয় শিল্পনগরী গড়তে থমকে আছে জমি অধিগ্রহণের কাজ। মাহমুদ রকির ক্যামেরায় রফিকুল ইসলামের প্রতিবেদন। 2004 সাল থেকে দ্বিতীয় শিল্পনগরী গড়তে এমন অসংখ্য চিঠি কর্মকর্তাদের দুয়ারে গেলেও সমাধান আসেনি। সর্বশেষ গেল বছরের 30 এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান দ্বিতীয় শিল্প পার্ক গড়তে রংপুর সদর উপজেলার রামনাথপুর ও হরিদেবপুর মৌজার 100 একর জমির সম্ভাব্য ও স্কেচ ম্যাপ সহ প্রতিবেদন পাঠিয়েছিলেন। সেই প্রতিবেদনে জমির শ্রেণীভিত্তিক গড় মূল্য ও অন্যান্য সম্ভাব্য মূল্য অনুযায়ী 28,47,558 টাকা প্রয়োজন। রংপুরের জন্য সেই টাকা নেই সরকারের কাছে। উদ্যোক্তারা বলছেন ক্ষুদ্র শিল্প গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা থাকলেও আঞ্চলিক বৈষম্যে পিছিয়ে রাখা হয়েছে রংপুরকে। যে আমাদের এখানে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে উদ্যোক্তারা আছে, তারা বিশেষ করে আসলে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারছে না, তারা তাদের বিনিয়োগের সুযোগ পাচ্ছে না। এই প্রোডাক্টগুলো ভ্যাটের সাথে সম্পৃক্ত, যেটা বিক্রি করা হয় ওটার উপর পার্সেন্টেজ আগে ছিল 5%, এখন করছে 7.5%। শিল্পনগরী হলে কর্মসংস্থান হবে এমন বাণী বেসিক শোনালেও দ্বিতীয় শিল্পনগরীর কার্যক্রমের অগ্রগতিতে সদুত্তর নেই কর্মকর্তাদের। রংপুর একটি অবহেলিত বলি আর অনুন্নত শিল্পায়নে অনুন্নত জায়গা, সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে যদি রংপুরে দ্বিতীয় শিল্পনগরীটি বাস্তবায়ন করা যায়, তাহলে এই নর্থ বেঙ্গলের বা এই বেল্টের মানুষের একটা খুব ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যেখানে 100 একর জমির প্রস্তাব আমরা দিয়েছি। শিল্পনগরীর ফিজিবিলিটি স্টাডিতে কর্মকর্তাদের আসা যাওয়ার খবরে স্থানীয়দের চোখে মুখে আশার আলো উঠলেও কার্যত কিছুই হচ্ছে না। 5,000 টাকা মাস পাই, একে দিয়ে সংসার চলে। আমাদের এখানে কোম্পানিতে হাঁড়ি পাতিল তৈরি হয়, আমাদের গ্যাস হলে আমাদের এখানে কারখানাটা আর কি সুযোগ সুবিধা অনেক ভালো হইতো। আরও এইরকম প্রতিষ্ঠান হলে আমাদের জন্য ভালো, আরও কর্মসংস্থানের
ব্যবস্থা হবে। তবে আশার কথা শোনান রংপুরের জেলা প্রশাসক। আমরা সকলের কথা চিন্তা করে, রংপুরবাসীর কথা চিন্তা করে, সাধারণ জনগণ যেন আমরা সত্যিকার অর্থে সাধারণ জনগণকে সেবা দিতে পারি, সেই চিন্তাভাবনা রেখেই আমরা আমাদের পরিকল্পনাটা প্রস্তুত করছি, প্রস্তুতির পর্যায়ে আছে। দ্রুত সব সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। ঈদুল আজহা উপলক্ষে মুন্সিগঞ্জের ঐতিহ্য মীর কাদিমের ধবল গরু পরিচর্যা ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেখতে সুন্দর আর মাংস খেতে সুস্বাদু হয়, বাজারের চাহিদা সর্বোচ্চ, কিন্তু লালন পালনের খরচ ও খাদ্যের উচ্চ মূল্য থাকায় অনেক খামারি ঐতিহ্যবাহী এই ধবল গরু লালন পালন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে শত শত বছর ঐতিহ্য টিকিয়ে রাখতে এখানে হাতে গোনা কয়েকজন খামারি ধবল গরু পরিচর্যা করে থাকে। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে এ নিয়ে আলোচনা করছেন শামীম হোসেন। মুন্সিগঞ্জের মীর কাদিমের মুজিবুর এগ্রো ও শাহিন এগ্রো বেছে বেছে সাদা গরু সংগ্রহ করে। খামারিরা সনাতন পদ্ধতিতে গরুগুলো পরিচর্যা ও অর্গানিক খাবার দিয়ে কোরবানি ঈদের আগে বিক্রির জন্য প্রস্তুত করেন। ঐতিহ্যবাহী এই সাদা ডবল গরু আমাদের পূর্বপুরুষ থেকে লালন পালন করে আসছে। এখন এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ওই গরুগুলো লালন পালন করে থাকি। এই গরুগুলা প্রায় 1 বছর পালন করি আমরা। খাওয়ানো হয় মিলে ভাঙানো খোল, বিভিন্ন প্রকার ভুসি ও কুড়া। পরম মমতায় লালন পালন করা হয় ধবল গরুগুলো। কুড়া, ভুট্টা, মুসুরি পাউডার, খোল, নানান জাতীয় খাবার খাওয়ায়। এগুলো দেখতে খুবই সুন্দর এবং খেতেও, মাংস খেতেও খুবই সুস্বাদু। এই গরুগুলো আমরা যশোর, কুষ্টিয়া, টেপাখোলা অনেক বিভিন্ন ধরনের হাটে থেকে এই গরুগুলা অনেক কষ্ট করে আমরা সংগ্রহ করি। মীর কাদিমের ধবল গরুর বৈশিষ্ট্য হলো এই সমস্ত গরুর চোখের পাপড়ি, নাকের সামনের অংশ, পায়ের খুরা ও লেজের পশম সাদা থেকে হালকা বাদামি হয়ে থাকে। মানুষ বিভিন্ন মেডিসিন খাওয়া গরু ভালো মোটা তাজা করে, যার জন্য আমাদের এই গরুর খাবার আপনার খরচের সংখ্যা অনেক বেশি, যার জন্য আমরা মার্কেট থেকে এগুলি কমে যাইতেছে, যার জন্য আমরা মুসলিমে কিছু লোক অনেক নিজেদের আদি ব্যবসা ধরে রাখছে। আগে প্রচুর পরিমাণে ছিল, এখন আমাদের এইখানে এত পরিমাণে পাওয়া যায় না। চোখের পাপড়ি খুব সুন্দর, পায়ের খুরা পাওয়া সুন্দর, পাওয়া খুরাও ডকুমো সাদা এবং পুরো সাদা। আমার এখন অনেক অসুবিধা আছে, খাবার দাবার দাম অনেক বেশি। মুন্সিগঞ্জের প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মীর কাদিমের ধবল গরুগুলোর চাহিদা বেশি। যেহেতু এই গরুর দুধ ও মাংস উৎপাদন কম হয়, তাই এই গরুটার উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। উৎপাদনের দিক বিবেচনা করে এর পরিমাণ কিছুটা কমে গেছে, তবে এর মাংসের চাহিদা এবং মাংস সুস্বাদু বিধায় আমাদের মুন্সিগঞ্জের জেলায় তথা মুন্সিগঞ্জের বাহিরেও এর চাহিদা বর্তমানে আছে। এবছর মুন্সিগঞ্জে ৮১,৮৭৫টি কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে। এর মধ্যে ১৫০টি ধবল গরু রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরের বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে বোরো ধান। সপ্তাহ ব্যবধানে মনপ্রতি ২০০ টাকা দাম কমে ১১০০ টাকায় ধান কিনছেন ব্যবসায়ীরা। চাষিদের অভিযোগ, মৌসুমের শুরুতে বাজারে সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করা হচ্ছে। উৎপাদন খরচ বিবেচনা করে ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষকদের। সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদের তথ্য ছবিতে এ নিয়ে আরও জানাচ্ছেন সালমা জাহান। দিনাজপুরের হাট বাজারগুলোতে আসতে শুরু করেছে নতুন ধান। পার্বতীপুরের আমবাড়ি ও নবাবগঞ্জের আফতাবগঞ্জ হাট ঘুরে দেখা যায় প্রতি মন মোটা ধান ১০২৫ টাকা এবং চিকন ধান বিক্রি হচ্ছে ১১০০ টাকা দরে। কৃষকদের অভিযোগ, প্রচণ্ড রোদে ঘাম ঝরিয়ে ফসল ফলালেও লাভের সিংহভাগ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের ঘরে। সার ঔষধের যে বাজার মূল্য অধিক পরিমাণে আমরা কিনেছি, এই পরিমাণ অনুযায়ী আমরা কৃষকেরা ধানের মূল্য ন্যায্য মূল্য পাইতেছি না। ৭৮ কেজি ২১০০ টাকা দাম বলে, তাহলে কৃষকের মানে কি থাকে? এক বুঝি টাকা পয়সা আবাদ সোবাদ করে লস ছাড়া তো লাভ নাই। মেশিন কাটতে গেলে মেশিন আলা বলতেছে ভাই ৫,০০০ টাকা নিচে কাটতে চান, আবার যদি হাতে কায়দাতে কাটতে যাই তাহলে এরা চাচ্ছে ৭,০০০। কায়দাতে কাটে যদি নিয়ে আসি তাহলে মেশিন ধান মারা মেশিন নিচ্ছে ১,০০০, তাহলে ৮,০০০ টাকা পড়তেছে। আমার টোটাল খরচ মাটিটা আবাদ করতে খরচ লাগছে প্রায় ১৭,০০০, আর ১৭,০০০ খরচ। ধান বিক্রি হচ্ছে আমাদের প্রায় ৩৮,০০০, ৩৮ থেকে ৪০,০০০। এখন দেখা যাচ্ছে বেনিফিট আমাদের কিছু আসতেছে না। চলতি বড় মৌসুমে জেলা জুড়ে ৩৬ টাকা কেজি দরে ১২,৬৪৭ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১২,৬৪২ মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ।
গেল 24 এপ্রিল সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন হলেও এখনো শুরু হয়নি ধান কেনা। সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা থাকলেও খাদ্য বিভাগ বলছে ধান কাটা শেষ হলে শতভাগ লক্ষ্য অর্জন হবে। চাল সংগ্রহ আমাদের শুরু হয়ে গেছে, চলতেছে। ধান এখনো সংগ্রহ হয়নি। দিনাজপুর জেলায় ধান কর্তনের হার 10 থেকে 12%। ধান কর্তনের হারটা বাড়লে ধান কাটা হলে আমরা আশা করতেছি যে মে মাসের 20 তারিখের পর থেকে আমরা ধান নিতে পারব। এবার জেলায় বোরো ধান চাষ হয়েছে 1,74,422 হেক্টর জমিতে, যেখান থেকে প্রায় 8,05,900 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরির আলম শাম্য হত্যার ঘটনায় অর্ধদিবস শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। এর আগে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সেনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে ভিসি বলেন, শাহরির আলম শাম্যের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার শোক দিবস পালন করবে বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত অনুযায়ী দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সমর্থকরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে জড়ো হতে থাকে নগর ভবনের সামনে। এ সময় ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এর আগে বুধবার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে আন্দোলন শুরু করে তার সমর্থকরা। সেই কর্মসূচি থেকেই লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। দাবি না আদায় হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনকারীরা। দেখছেন সংবাদ সকাল।